শাড়িটা ঠিক করে বসুন। লোকটির এহেন বক্তব্য কানে আসা মাত্রই সূক্ষ্ম নয়নে তাকিয়ে রইল চৈতালি। লোকটি অন্যদিকে দৃষ্টিপাত করে আমারও গম্ভীর কণ্ঠে শুধালো, আপনি শাড়িটা ঠিক করে বসুন, আমার অস্বস্তি হচ্ছে। চৈতালি শাড়ির দিকে তাকাতেই তো হতবুদ্ধি হয়ে পড়ল। আঁচলটা ঠিক করে আবারও মিয়েও পড়ল। শাড়িতে সে একদম অভ্যস্ত নয়, কিন্তু ভাবি জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ কখন যে শাড়ির আঁচলটা খানিক সরে গিয়েছে সে তো টেরই পায়নি। লজ্জায় এখন মাথা তুলতেও পারছে না। সামনে থাকা লোকটি তখন একটু কেশে বলল, আপনি অস্বস্তি বোধ করছেন মনে হয়, আমি কি এখন চলে যাব? চৈতালি ডান দিক বাঁ দিক মাথা ঝাঁকালো, যার অর্থ না। লোকটি নিরর্থক প্রশ্ন করলো, বিয়েতে আপনার কোনো সমস্যা আছে? আমি কিন্তু বিয়ের আগে একটা এগ্রিমেন্ট করতে চাই। চৈতালি মুখ তুলে তাকালো। বিয়েতে চুক্তি শব্দটি শুনে ভীষণভাবে চমকে উঠেছে সে। আশ্চর্যজনকভাবে প্রশ্ন করলো, কিসের চুক্তি? আপনি কখনোই মা হতে পারবেন না, আমি চাই না বিয়ের পর আমাদের সন্তান হোক। চৈতালি লোকটির কথায় উঠে দাঁড়ালো। আতঙ্ক স্তম্ভিত মুখশ্রী নিয়ে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে মশকরা করতে এসেছেন? পছন্দ না হলে সোজাসাপটা বলবেন মেয়ে পছন্দ হয়নি, আমি মেনে নিব, তবুও ইয়ার্কি করতে আসবেন না। আপনার সাথে আমার ইয়ার্কির সম্পর্ক বুঝি? আমি আপনাকে সত্যতা বললাম, যদি মানেন তবে বিয়েটা হবে, নয়তো নয়। আমি বাধ্য করিনি আমাকে বিয়ে করার জন্য। আমি আপনাকে বিয়ে করব না, আপনি যেতে পারেন। লোকটি উঠে দাঁড়ালো। মুখে এক চিলতে একটা রহস্যময় হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ মিস চৈতালি, আপনি আজ আমার বড্ড উপকার করলেন। আপনার উপকার আমি কখনোই ভুলব না। লোকটি স্থান ত্যাগ করলো। চৈতালি এখনো হতবম্বের মতো বসে রইল রেস্টুরেন্টের এক করে। এরই মাঝে ওয়েটার কথাই তো বিস্ময় কাটিয়ে ফ্যালফাল চোখে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? ম্যাম, এবার তো সপ্তম আকাশে পাড়ি দেবার উপক্রম হলো চৈতালির। ধুক ধুক করে উঠল হৃদয়ের ছোট্ট কুড়ে ঘরটা। মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমি তো টাকা আনিনি। বিল তো আপনাকে দিতে হবে। আপনার আত্মীয়দের ফোন দিয়ে বলুন টাকা পাঠানোর জন্য। আমায় কিছুক্ষণ সময় দিন, আমি টাকা নিয়ে আনানোর ব্যবস্থা করছি। ওকে ম্যাম। চৈতালি তার ভাবিকে ফোন দিল এবং বলল সব কথা। টাকা পরিশোধ করার পর রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে গম গম গলায় বিড়বিড় করে বলল, এক নম্বরে বদলোক কোথাকার। রেস্টুরেন্টে মেয়ে দেখতে আসছে ভালো কথা, কিন্তু ইয়ার্কি মস্করি ক্যান করবে? নিশ্চয়ই লোকটার মেন পয়েন্টের সমস্যা, তা নাহলে কি বাচ্চা না নেওয়ার কথা বলতো? আর একবার যদি দেখা হয় রেস্টুরেন্টের বিল নিয়েই ছাড়বো। আমায় তো চিনে না, দেখতে ভদ্র, কিন্তু ভদ্রের আড়ালে আমি যে কি দ্বিতীয়বার দেখা হলে সেটা বোঝাবো। আমার সাথে ইয়ার্কি, এই চৈতালির সাথে ইয়ার্কি, ভাইয়ার নিষেধাজ্ঞা না থাকলে বুঝিয়ে দিতাম ইয়ার্কি করার কি ফল। ঘড়ির কাঁটায় এখন 5টা 10 মিনিট। সোফার এক কোণে বসে মুড়ি খাচ্ছে চৈতালি। তুমি চোখের আড়াল হও, দূরে কিংবা কাছে রও, গানের তালে ঠোঁট মেলাচ্ছে সে। এরই মাঝে রাগী কণ্ঠ কর্ণ করে প্রবেশ করতেই সেদিকে তাকিয়ে দেখল তারই বড় ভাই অগ্নিহায়ন রূপে দাঁড়িয়ে আছে। গান বন্ধ করে ভ্রুকুচকে বলল, কিছু বললে? ছেলেটিকে আমাকে আগে বলতেই পারতি তুই রিলেশনে আছিস, তাহলে আমি আমার বন্ধুর বাইকে পাঠাতাম না। আমার সম্মান কোয়াতে তোর খারাপ লাগলো না চৈতি? প্রেম, তাও আবার আমি? জোকস বল না তো ভাইয়া। তাছাড়া তুমি যে ছেলের সাথে দেখা করতে বলেছো সেই ছেলেটা 1 নম্বরের অসভ্য। জানো আমায় কি বলেছে? বলেছে বিয়ের পর বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না। একবার ভাবো তো, যে ছেলে বিয়ের আগেই বাচ্চা নিতে চায় না সে ছেলে কেমন হবে? আমার তো মনে হয় ছেলেটার শারীরিক সমস্যা আছে। তুমি জেনে শুনে এই ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইছো ভাইয়া? আমি বুঝি তোমার অন্ন ধ্বংস করছি? মা বাবা আজ বেঁচে থাকলে আমাকে কখনোই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিত না। গলা ধরে আসলো চৈতালি। চয়নের মুখে ভঙ্গি পরিবর্তন হলো। রাগান্বিত মুখ হলো সহজ। বোনকে বুকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে শুধালো, কে বলেছে আমার চৈতি আমার অন্ন ধ্বংস করেছে? আমার চৈতি আমার ভীষণ পছন্দের, তাকে বিয়ে দেওয়ার কথা ভাবলে আমার যে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব বল? তুই তো বড় হয়েছিস, বিয়ে তো দিতেই হবে। তুই আমায় কেন বললি না তুই কাউকে পছন্দ করিস? তাহলে আমি রেগে যেতাম না। তোর যাকে পছন্দ তার সাথে আমি তোর বিয়ে দেব। জানিস তোর বয়ফ্রেন্ড আলিফকে কত মেরেছে, হসপিটালে ভর্তি করেছে। চৈতালির কথায় ভরকে গিয়ে ফোন বের করলো চয়ন। একটা ছবি বের করে প্রশ্ন করলো, দেখো তো ছেলেটা চিনিস কিনা? চৈতালি ছবিখানা দেখে তো ঘাড় বাঁকিয়ে বুঝালো সে চিনে না। চয়ন কৌতূহলী মুখে বলল, কিন্তু এই ছেলেই তোকে আজ দেখতে যাবার এক, যদি আলিফ তোকে দেখতে না যায় তাকে, তাহলে রেস্টুরেন্টে যে ছেলেটি গিয়েছে সে কে? সত্যি তো, তাহলে রেস্টুরেন্টের ছেলেটি কে ছিল? আর কেনই বা লোকটি যাবার সময় রহস্যময় হাসি দিয়ে গেল?
আলিফকে মারার কারণ লোকটির নয় তো? ভেবে ভেবে মাথা খারাপ হচ্ছে চৈতালির, কিন্তু কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না। রাগে গজগজ করতে করতে বলল, আগেই বলেছি চৈতি, ভালো করে অঙ্কটা শিখ। দেখ এখন জীবনের সব অঙ্ক মিলাতে পারছিস না। পরের দিন সকালবেলা চয়ন এবং চৈতালি পৌঁছালো হসপিটালে। হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা একজন ছেলে শুয়ে আছে। চয়ন মুখের ভঙ্গি সহজ করে ভিতরে প্রবেশ করতে খ্যাক করে উঠল ফাহাদ রোমন্থন কণ্ঠে বলল, আবার কেন এসেছিস? আমার বাইকে মেরে শান্তি পায় নাই তোর বোন? দেখ ফাদ, এখানে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। শুধু তোর বাই নয়, আমার বোনও ভুক্তভোগী। চয়ন যাবতীয় ঘটনা বিশ্লেষণ করলো। সবকিছু শুনে ফাহাদ তার ভাইয়ের দিকে তাকালো। আলিফ তখন ভীত সুরে বলল, চৈতালিকে আমি বিয়ে করতে পারবো না ভাইয়া। দেখতে যাব এই কথা শুনেই তো আমার হাত পায়ের অবস্থা নাজেহাল। এখন যদি বিয়ে করি তাহলে তো আমার জীবন শেষ করে দিবে। ভেজাল মুক্ত থাকতে পছন্দ করি। আপনারা বরং ওই ছেলেটাকেই খুঁজে নিয়ে চৈতালিকে বিয়ে দিন। এক আকাশ হতাশ হয়ে ফিরল চয়ন। চৈতালি তখন ডুবে আছে সেই আগন্তুকের মধ্যে। গতকাল অব্দি সে যাকে চিনে না, তার নাম পর্যন্ত জানে না, কিন্তু সেই ছেলেটি তাকে পাওয়ার জন্য অন্য এক ছেলেকে মেরেছে। ভাবতেই তো হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। বোনের মুখে হতাশার চাপ দেখে চয়ন জিজ্ঞাসা করল, চৈতি, কি ভাবছিস তুই? ভয় পাবি না, তোর ভাইয়া আছে না, আমি তোর ক্ষতি হতে দিব না। তাছাড়া দুনিয়াতে কি ছেলের অভাব? আমার বোনের জন্য শত শত ছেলের বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। তুই নর্মাল মোড়ে থাক, পেঁচা মুখ করে থাকলে মায়ের দিব। হাসলো চৈতালি। ভাইয়ের কথায় সকল চিন্তা মাথা থেকে সরে গেল তার। মৃদু হেসে বলল, ফুচকা খাবে ভাইয়া? আমার বোন বলেছে ফুচকা খাবে, তার মানে আমিও খাবো। চল সামনের মোড়ে। ভাইয়ের হাত ধরে এগোতে লাগলো চৈতালি। পৃথিবীতে বাবার পর আরেকটি বিশ্বাসের হাত হলো, তা হলো ভাই। কথাই আছে, শুধুমাত্র একজন বড় ভাই বাবার অভাব পূরণ করতে পারে। ভাইয়ের প্রতি ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই। ভাইয়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না। ড্রয়িং রুমে কোলাহল। চৈতালির আজ কোলাহল একদম পছন্দ হচ্ছে না। আননোন নাম্বার থেকে বিপদ সংকল্প এক বার্তা এসেছে। চৈতালির মন তো ভয়ে কাবু, পুরো শরীর ভয়ে কাঁপছে তার। এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। কেউ কুণ্ঠিত হৃদয় জানান দিচ্ছে সে কি কোনো ভুল করেছে। চঞ্চল হৃদয় উত্তর দিচ্ছে, না চৈতি, তুই কোনো ভুল করিসনি। বাহিরে বাতাস বইছে, জানালার ফাঁক ফোকর দিয়ে বইছে মৃদুবন্ধ বাতাস। গায়ের ওড়নাটা অবাধ্য হয়ে দুলছে। সেদিকে চৈতালির মনে তার উদ্বিগ্ন চোখ তো ফোনের স্ক্রিনে তাকানো। বিয়ে করার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলুন, দ্বিতীয়বার ভুল সংশোধন করার সময় পাবেন না। নিমজ্জিত চোখজোড়া বার কয়েক দেখল বার্তা। তখনই 3 বছরের একটি ছোট্ট মেয়ে ওড়না টেনে আদু আদু ভাষায় বলল, তোমাকে ডাকতে মাম্মা, তাড়াতাড়ি আতো। কারা এসেছে চাঁদ মামুনি? নানা নানু। গায়ের ওড়না মাথায় দিয়ে ড্রয়িং রুমে গেল চৈতালি। কুটুমদের সাথে ভাব বিনিময় করে নিজ রুমে যাবে এমন সময় চাঁদ চৈতির হাত ধরে বলল, তলো তলো, আমার তাতে তলো। অন্য একটি রুমে চাঁদ চৈতিকে নিয়ে যায়। রুমের ভিতরে প্রবেশ করতে দেখলো হোয়াইট শার্ট গায়ে জড়ানো, বেশ লম্বা, 2 হাত সামনে রেখে উল্টো করে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। প্রশ্নবিদ্ধ চোখে চাঁদের দিকে তাকালো চৈতি। চাঁদ তখন উজ্জ্বল হেসে বলল, মামা টুপি এটাতে। লোকটির সামনে ঘুরে দাঁড়ালো। প্রসারিত ঠোঁট জোড়া চেপে তীর্যক চোখ জোড়া শান্ত রেখে 2 হাত পকেটে রেখে শান্ত কণ্ঠে বলল, কেমন আছেন মিস চৈতালি? চৈতির পুরো পৃথিবী যেন থমকে গেল। সামনে যা দেখছে তা কল্পনা নাকি বাস্তব বোঝার চেষ্টা করছে সে। আশেপাশে সবকিছু অদ্ভুতভাবে ঘুরছে তার কাছে। লোকটি তখন আবারও বিস্তর হেসে বলল, আমার চিন্তা অসুবিধা হয়নি তো আপনার চৈতি রানী? আপনি? মামনি, তুমি তোমার আম্মুর কাছে যাও তো, তোমার ফুফির সাথে কথা আছে। লোকটি তখনও আগের মতো দাঁড়িয়ে থেকে চাঁদের উদ্দেশ্যে বলল। চাঁদ তো মামুর কথায় এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। চৈতালি এখনো হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে দেখছে সব। মাথার ঠিক কতখানি ওপর দিয়ে যাচ্ছে ঘটনা বুঝে উঠতে পারছে না সে। লোকটি চৈতালির একদম সামনে এসে সোজাসুজি দাঁড়িয়ে হাত প্যান্টের পকেটে রেখে মুখটা খানিক নিচু করে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, হঠাৎ সারপ্রাইজ হজম হচ্ছে না বুঝি? আপনি আমার বাসায়? চাঁদের মামা মানে? ঝুমুরের বড় ভাই আমি, চয়নের বড় শালক। লোকটির সহজ বাক্য, কিন্তু চৈতালির হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে। ঝুমুর সম্পর্কে তার বড় ভাইয়ের বউ। চয়ন এবং ঝুমুরের বিয়েটা হয়েছিল প্রেম করে। সেজন্য চৈতালির মা বিয়েটা মানেনি, ঘরছাড়া করেছিল চয়নকে।
হঠাৎ একদিন সকালে চৈতালি মাকে ডাকতে গিয়ে দেখে মা এখনও ঘুমিয়ে। সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার মহিলা নন চয়নের মা, তাহলে আজ হঠাৎ? চৈতালির মনে তখন বাসা বাঁধে এক ঝাঁক ভয়। কাঁপা হাতে মায়ের শরীর স্পর্শ করতে বুঝে যায় মা তার আর নেই, চলে গেছে না ফেরার দেশে। ঠান্ডা শরীরে উষ্ণতা খুঁজে না পেয়ে মেঝেতে লুটে পড়ে সে। যুবতবু মুখশ্রী তখন তার, চোখে মুখে বীভৎস ভয় নিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে তৎক্ষণাৎ। অতীত স্মৃতি মনে হতেই আবারও কণ্ঠে ভিড় জমালো, দৃঢ় উৎকণ্ঠা হয়ে বলল, আমার জানা মতে ভাবির ভাই দুজন, একজনকে আমি দেখেছি। আপনিই তাহলে সেই ঘাটতারা একরোখা বদমেজাজি বদলোক? নিজের সম্পর্কে সুন্দর সুন্দর উপাধি পেয়ে নাক মুখ কুচকে রাগী গলায় হুঙ্কার ছেড়ে লোকটি বলল, আমার নাম অক্ষর, আমি মুঠেও বদলুক নই। অক্ষর নামটি কানে পৌঁছতেই স্মরণে আসলো ঝুমুরের কথা। মায়ের মৃত্যুর পর চয়ন তাকে ঢাকায় নিজের বাসায় নিয়ে আসে। যেহেতু ঝুমুর সম্পর্কে সে আগে থেকে অবগত নয়, ঝুমুরের কাছ থেকে শুনেছে তারা 3 ভাই বোন। বড় ভাই অক্ষর, তারপর ঝুমুর এবং ছোট ভাই স্বাক্ষর। সেদিন ভাইয়ের নাম শুনে হেসে কুটি কুটি চৈতালি। ঝুমুরের মা বাবা এবং স্বাক্ষর ব্যতীত আর কাউকে সে চিনে না, জানেও না। তবে অক্ষর সম্পর্কে ঝুমুরের কাছ থেকে শুনেছে লোকটা একঘেয়েমি স্বভাবের, সব সময় নিজের মতামত চলাচল করে। সে কি বললেও সে ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ তার নেই, এক প্রকার রোবট, ব্যাস এটুকুই। কোথায় হারিয়ে গেলেন? চৈতালি গম গম গলায় অক্ষরের প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করল, আপনি আমার বিয়ে কেন হতে দিবেন না? আমরা তো একে অপরকে চিনি না, জানি না। সমস্যা নেই, চিনে যাব দুজন দুজনকে। ইয়ার কি আমি পছন্দ করি না, আমাদের বয়সের পার্থক্য কিন্তু অনেক। তো আপনি কি জানেন পুরুষ মানুষের বয়স ধরা হয় না? কত আর হবে, 13 বা 14 বছরের পার্থক্য। বেশি বয়সের পুরুষরা রোমান্টিক হয়, তাছাড়া তাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে। খামখেয়ালি কথায় বিরক্ত জমল চৈতালির সফেদ মুখে। অক্ষরের সামনে দাঁড়ানোর বিন্দু পরিমাণ আগ্রহ তার নেই। চরণ দুটি দরজার দিকে রাখতেই শান্ত গলায় অক্ষর বলল, আপনার বিয়ে কিন্তু আমার সাথেই হবে, মতে হোক কিংবা অমতে। বর্ষে যে আমি দাঁড়াবো আপনার সামনে। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। আমি ভুলে যাব আপনি আমাদের আত্মীয়। কি করবেন? চয়নকে বলে দিবেন? চান বলুন। চয়ন আপনার কথা বিশ্বাস করলেও ঝুমুর কথাকে বিশ্বাস করবে? জীবনেও না। তারপর কি হবে? ঝুমুর এবং চয়নের সংসার ভেঙে যাবে, ফলে খেয়ে ভুগবে চাঁদ। তখন কিন্তু চাঁদ আপনাকে দায়ী করবে ওর বাবা মা থেকে আলাদা করার জন্য। সহ্য করতে পারবেন তো? অক্ষরের সহজ সরল হুমকি। চৈতালি তখন গভীর চিন্তায় ডুব দিল। বুঝল অক্ষর গভীর জলের মাছ। রাগ দেখে তার সাথে পেরিয়ে ওঠা যাবে না, বুদ্ধি দিয়ে লড়তে হবে। ভাইয়ের সংসার ভেঙে যাক, এ ধরনের কাজ সে করবে না। চয়ন যেহেতু তার ভাই, সেজন্য তার সব কথা মেনে নেবে। কিন্তু ঝুমুর অবশ্যই অক্ষরের কথার বিপক্ষে যাবে না। সন্তর্পণে তপ্ত নিঃশ্বাস ছেড়ে মস্তিষ্কে চাপ দিল। আচমকা মুখে ফুটল এক চিলতে হাসি। কণ্ঠে প্রখরতা বজায় রেখে বলল, বিআই সাব, এবার জমবে খেলা। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। ভাই ভাবির সম্পর্ক ঠিক রেখেই ওদের সামনে আপনার মুখোশ বের করব। সময়ের অপেক্ষা শুধু। মাথা জাগিয়ে হাসলো অক্ষর। অষ্টজোড়া চেপে গা জ্বালানো হাসিতে বলল, বেআইন অযথা বাড়াবাড়ি করে লাভ নেই, চলুন বিয়ে করে ফেলি। আমার সাথে লাগতে এসে নিজেই না আবার আমার হৃদয় রংধনু প্রেমের বাড়িতে আটকে পড়েন, তখন কিন্তু বের হওয়া ভীষণ মুশকিল। দেখা যাবে আপনারা মতো বুড়ো লোকের প্রেমে চৈতালি পড়বে না। প্রেমিকের কি অভাব পড়েছে যে বুড়ো বিড়াইয়ের প্রেমে পড়ব? কপাল আমার এত মন্দ নয়। চৈতালি দ্রুত পা ফেলে রুম থেকে চলে গেল। অক্ষর তখন শান্ত হাসল। এই হাসিতেই রয়েছে এক ঝাঁক রহস্য। কমলা রঙের ধরণীতে ঝুমঝুমিয়ে আধার নামল। নভমল্লেশ বুকে ঠাঁই হলো অজস্র নক্ষত্র। সাই সাই করে বাতাস বইছে। ঘড়ির কাঠি তখন রাত 11টা 20। অক্ষর তখনও ব্যস্ত নিজ কাজে। কাজের ব্যাঘাত ঘটল দরজার সামনে দাঁড়িয়ে থাকা চয়নের শব্দে। ভাইয়া আসবো? চোখ থেকে চশমাটা ল্যাপটপের পাশে রেখে কণ্ঠ স্বাভাবিক রেখে অক্ষর বলল, আসো। কাজুমাজু হয়ে দাঁড়িয়ে আছে চয়ন। অক্ষরের চোখে চোখ রাখার সাহস তার কোনো কালেই ছিল না। তার পিছনে একটা কারণ আছে, অক্ষর জানে সে কারণ। তবুও নিজেকে সামনে নিয়ে মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করলো, বসো পাশে। এখন বলো কাজকর্মের কি খবর, ভালো চলছে তো? অক্ষরের পাশে বসলো, চটজলদি উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো চলছে। আপনার এখানে থাকতে অসুবিধা হচ্ছে না তো? মাথা ঝাঁকিয়ে উত্তর দিল অক্ষর। তারপর বলল, ঝুমুর তোমার কিছু বলেছে? আমি এখানে এসেছি জানো তো? জি ভাইয়া, আপনার যতদিন ইচ্ছা থাকুন এখানে, আমাদের অসুবিধা নেই। সত্যি কি নেই? হকচকে উঠল চয়ন। হাত পা তার রীতিমতো কাঁপছে। অনুভব করছে এসি থাকা সত্ত্বেও সে ঘামছে।
অক্ষর মনোযোগ সহকারে বোনের স্বামীর দিকে তাকালো। হেসে উঠল তার মনটা। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তুমি যেতে পারো, ভয় পাবার কিছু নেই। আমি তোমার বউয়ের বড় ভাই, তাই বলে তো ভয় পাবার কিছু নেই। আমি কি তোমার ভয় দেখাতে পাচ্ছি না? তুমিও পেও না, নিশ্চিন্তে ঘুম দাও, সকালে অফিসে যেতে হবে, তাই তো? নয়ন ঘাড় বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মনের গভীরে থাকা ভয় ভীতু খানিক কমিয়ে তিক্ততা বিঁধল মুখশ্রীতে। যেন কিছু একটা নিয়ে সে ভীষণ চিন্তিত। ইচ্ছা না থাকা সত্ত্বেও অক্ষরকে থাকতে বলল বাসায়। ঝুমুরকে যদি বলা হয় সে অক্ষরের থাকাতে পছন্দ করছে না, তাহলে শুনতে হবে এক ঝাঁক বকা, শুরু হবে কান্নাকাটি। তাছাড়া অক্ষর যদি জানতে পারে এই বিষয়ে, তাহলে তো হয়েই গেল। এক আকাশ চিন্তা নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা ছিল চয়ন। শান্তির খোঁজ তো সেই কবেই হারিয়ে গেছে। চয়ন চলে যাওয়ার পর দরজা বন্ধ করে বিছানায় একপাশে বসলো অক্ষর। তৃপ্তিময় হাসি ফুটিয়ে ল্যাপটপে নিক্ষেপ করলো গম্ভীর শান্ত চোখজোড়া। আপনি কি এখন জেগে আছেন বেনসাব? চৈতালি উদ্বেগ অন্তরিন্দ্রিয় আচমকা শব্দে খানিকটা বিরক্ত হলো। কণ্ঠস্বরে ভেসে উঠল চক্রান্ত শব্দ। মুঠোফোন হাতে নিয়ে পরিচিত বিপদসংখ্যক লোকটির বার্তা পরিদর্শন করে ছুঁড়ে মারল বিছানার ওপর। সাথে সাথে আরেকটি বার্তার টুংটুং শব্দে মুঠোফোন হাতে নিয়ে দেখলো অক্ষর লিখেছে, চাইনে সুন্দরী প্রিয়া, চাইনে আমি নায়িকা ঐশ্বরিয়া। চাই আমি আপনার মতো এক্সপার্ট একটি বুয়া, রাজি হবেন না বেন? রাগে ক্ষোভে ফুঁসে উঠল চৈতালি। ফোনটা হাতে নিয়ে মেসেজ পাঠালো, আপনার এই মেজাজে এখনই ভাবিকে দেখাচ্ছি। ভাবির মুখে আপনার সম্পর্কে যা শুনেছি সবই মিথ্যা। আপনি একটা গিরগিটির বাজ। মেসেজ পাঠানোর সাথে সাথে আরেকটি মেসেজ, আমি কাছে খেলোয়াড় নই ম্যাম, আপনার মাথায় বুদ্ধি কম। ছোটবেলায় ডিম দুধ পছন্দ করতেন না, বুঝাই যাচ্ছে। যাই হোক, ঘুমিয়ে পড়ুন। আমাকে সাহায্য করার উপায় সকালে খোঁজার চেষ্টা করবেন। না ঘুমিয়ে থাকলে চোখের নিচে কালি পড়বে, মায়াবী মুখের মায়া কমতে থাকবে, শরীর দুর্বল হবে। এখন আপনার দুর্বল হওয়া চলবে না। শুভরাত্রি। চৈতালি গরম চোখে দেখলো মেসেজ, কিন্তু উত্তর দিল না। ফোনটা বিছানার এক কোণে রেখে ডুব দিল ঘুমের অচিল রাজ্য। আপাতত অক্ষর নিয়ে সে ভাববে না, তাকে সুস্থ থাকতে হবে। মস্তিষ্ক রাখতে হবে একদম স্বচ্ছ। আকাশের বুক থেকে রাতের আধার নিঃশেষ হয়ে ফুটল আলোক রশ্মি। ভোরবেলায় সূর্যের উদয়ের সময় মৃদু সূর্যলোক ছড়িয়ে পরিবেশ। চৈতালি প্রতিদিন ভোরবেলায় ছাদে আসে শান্ত কোলাহলহীন পরিবেশে নিঃশ্বাস নিতে। মন খারাপের অসুখটা সাথে সাথেই হারিয়ে যায় অচিন দেশে। চোখ বন্ধ করে দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক তখনই অক্ষর তার পিছনে দাঁড়িয়ে বলল, আসুন দুজন মিলে একসাথে নিঃশ্বাস ত্যাগ করি। সত্যি করে বলুন তো, আপনি চাইছেন কি? মতলব আপনার সুবিধার নয়। আমার সন্তানদের জননী বানাতে চাচ্ছে আপনাকে, মতলব কিন্তু এতটা খারাপ নয়। খাবার টেবিলে মুখোমুখি বসে আছে অক্ষর এবং চৈতালি। অক্ষরের মুখশ্রী গম্ভীর, সুগভীর শান্ত নেত্র, ওষ্ঠচূড়া নিবৃত্ত, নির্ঘ দৃষ্টিতে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে চলেছে চৈতালি। রুটির টুকরো মুখে তুলতে যাবে, এই মুহূর্তে ঝুমুর উৎসুক উৎফুল্লতায় জড়ানো গলায় বলে উঠল, আমি ভাবতেই পারছি না দাদাভাই আমার বাসায় এসেছে, আবার থাকবে কিছুদিন। 5 বছরের বিবাহিত জীবনে কতবার রিকোয়েস্ট করলাম কিন্তু আসেনি। আম্মু যখন বলল দাদাভাই আমার বাসায় থাকবে, আমি তো থ হয়ে গিয়েছিলাম। আই কান্ট বিলিভ দিস, দাদাভাই আমার বাসায়। ঝুমুরের কথাকে উপেক্ষা করে চয়ন বলল, ভাইয়া আর কিছু বলা লাগবে? আমার যা দরকার আমি নিজেই নিতে পারি চয়ন, অনুমতি কিংবা জিজ্ঞাসার প্রয়োজন হয় না। চয়ন অপমানবোধ মুখমণ্ডল চৈতালির চিত্তে আঘাত সৃষ্টি করল বেশ। আঁকুপাকু করে উঠল তার মনটা। বাচনভঙ্গি পরিবর্তন করে কর্কশ কণ্ঠে বলল, অক্ষর ভাইয়া বয়স্ক মানুষ, খাবার দাবার বেশি হলে সমস্যা। এই বয়সে বেশি খেলে বদহজম হবে। চক্ষু মেলে তাকালে অক্ষর। আবারও বয়স নিয়ে অপমান। হজম হলো না তার। বয়স কত হবে? 34। চৈতালির বয়স 21। 21 কি 22? খুব বেশি কি পার্থক্য? মোটেও না। তবু বোন এবং বোনজামের সামনে নির্বিকার ভঙ্গিতে খাবার খেল সে। ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই চৈতালির কথা শুনেছে কি শুনল না। ঝুমুর তার দাদাভাইকে প্রচুর ভয় পায়। আশপাশ নজর বুলিয়ে হালকা গলায় চৈতালিকে শুধালো, চৈতি, তুমি নিশ্চয়ই দাদাভাইয়ের সাথে মজা করেছো। তোমাদের সম্পর্কই তো ইয়ার্কি মস্কারির। কিন্তু যাই বলো না, আমার দাদাভাই দেখতে ভীষণ হ্যান্ডসাম। সামনাসামনি দেখে বোঝার উপায় নেই দাদাভাইয়ের বয়স কত। লোকে ভাবে সবে ভার্সিটি শেষ করে তরুণ যুবক। চৈতালি হাসলো। অক্ষর বাঁকা নয়নে দেখলো সেই হাসি। মুখমণ্ডলের রাগের আভাস ফুটিয়ে খানিক তেজি গলায় হাঁক ছেড়ে বলল, আমায় নিয়ে রচনা তৈরি করা বন্ধ করো। আমি স্বাক্ষর নই যে আমার সাথে ইয়ার্কি মস্কারি করা হবে। আমি অক্ষর, দ্বিতীয়বার বলতে হবে না নিশ্চয়ই।
অক্ষরের কথার পৃষ্ঠে কথা বলা ঝুমুরের পক্ষে সম্ভব নয়। চুপচাপ প্লেটে মনোযোগ স্থির করে অপরাধীর মতো বলল, সরি দাদা ভাই, দ্বিতীয়বার ভুল হবে না, প্লিজ তুমি চলে যেও না। অক্ষর কথা বাড়ালো না, চুপি চুপি নিজের প্লেটের খাবারটুকু শেষ করে উঠে দাঁড়ালো সে। যাবার আগে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতেও ভুলে গেল না। চৈতালি তো রোহে শুয়ে বসলো বিছানার মধ্যখানে। মূলত সে ভাবছে অক্ষরকে নিয়ে। লোকটির মাঝে বিরাজ করছে দুটো সত্তা। প্রথম সত্তা হলো লোকটি ভীষণ রাগী, গম্ভীর, শান্তশিষ্ট, একরোখা। আর দ্বিতীয় সত্তা হলো লোকটি বেশ চঞ্চল, ঠোঁটকাটা এবং ভীষণ অসভ্য। লোকটির আসল সত্তা আসলে কোনটি? ধীর কণ্ঠে শুধালো সে। লোকটির সত্তা যাই হোক না কেন, কোনোটাই সুবিধার নয়। সকলের সামনে প্রথম সত্তা, শুধুই আমার সামনে দ্বিতীয় সত্তা। লোকটির মুখোশ তো আমি বের করেই ছাড়বো, যে কোনো মূল্যই হোক। তুমি কি বিধি? চাঁদকে দেখে মুখে হাসি ফুটল চৈতালি। বাচ্চাটা একদম পুতুলের মতো, তুলতুলে হাত পা, নরম মুখশ্রী, চোখের মনি লাল কালো রঙের, কৃষ্ণ কালো কেশে দুটি ঝুঁটি, গোলাপি রঙের পাতলা ঠোঁট, রূপকথার সেই ছোট্ট রাজকন্যা। চৈতালি চাঁদের গালে হাত রেখে নরম গলায় বলল, না তো মামুনি, আমি তো বিজি নই, তুমি কিছু বলতে চাও? চাঁদ মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। চৈতালি চাঁদকে নিজের কোলে বসিয়ে ছোট্ট হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কি বলতে চাও মামুনি? আমি গল্প শুনবো, নানা নানির গল্প। জোরে হাসলো চৈতালি। রাজা রানী উচ্চারণ করতে পারে না চাঁদ, সবসময় নানা নানি বলবে। হাসি থামিয়ে বাচ্চাদের মতো মুখ করে বলল, আমার চাঁদ রাজা রানীর গল্প শুনবে? ব্যাস, আসো, আজ আমরা গল্প করব। চৈতালি ব্যস্ত হয়ে পড়ল চাঁদকে নিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখে যাচ্ছে অক্ষর। হাতের চামড়া, মুখশ্রী, উদর সবকিছুতে মনোযোগ দিয়ে খুঁত ধরার চেষ্টা করছে সে। কই, শরীরের চামড়া তো ঢিলে হয়ে যায়নি। আর তো সুন্দর মুখশ্রী, উদরে ভুঁড়ি বাড়েনি, চোখের দৃষ্টি ঠিকঠাক। তাহলে বুড়ো সে কিভাবে হলো? বলিউড অভিনেতা সালমান খানের বয়স তার থেকে বেশি, কই তখন তো কেউ বুড়ো বলে না, বরং বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। এবং ভাবতে ভাবতে জিম ধরে যায় তার। চিন্তা ভাবনাকে বহু দূরে সরিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, ওই যতই বুড়ো বলো না চৈতি, আমার বুড়ি তুমি হবে। হ্যালো স্যার, তাড়াতাড়ি আসুন প্লিজ, একটা ঝামেলা হয়ে গেছে। অক্ষর সবে চৈতালিকে মেসেজ পাঠাতে যাবে, তাৎক্ষণিক তার মুঠোফোনে জরুরি তলবে কল আসে। ফোনটা কানের কাছে ধরতেই শুনতে পাই সেক্রেটারি স্বর্ণবের আহত কণ্ঠস্বর। তড়িঘড়ি করে রুম থেকে বের হয় অক্ষর। মেন দরজায় পৌঁছতে পৌঁছতে ঝুমুরের উদ্দেশ্যে বলে, আজ আমি বাসায় ফিরবো না, চিন্তা করার প্রয়োজন নেই। অক্ষর বেরিয়ে বলল। সদর দরজা বন্ধ করলো ঝুমুর। রুমে প্রবেশ করে চয়নকে ক্লান্ত মুখে বসে থাকতে দেখে হাত রাখলো চয়নের কাঁধে। চিন্তিত কণ্ঠে বলল, আজকাল কাজের চাপ খুব বেশি, সমস্যা হয়েছে কোনো? দাদা ভাইকে বলবো? সমস্যা হয়নি। অকপটে বলল চয়ন, কিন্তু ঝুমুরের মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না। মাথায় চয়নের কাঁধে রেখে হতাশ হয়ে বলল, তোমায় চুপচাপ দেখতে আমার ভালো লাগে না, প্লিজ কাজের চাপ কাজেই রাখো, বাসায় এলো না। তোমার হতাশ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। তাহলে তোমার দাদুভাইকে বলো আমার বাসা থেকে চলে যেতে, হতাশ মুখ করে থাকবো না আর। কি বলছো চয়ন? দাদা ভাই চলে যাবে মানে? তোমার দাদুভাইকে আমার এক বিন্দু সহ্য হচ্ছে না। ঝুমুর শিক্ষার বড্ড ভাবনের, বোন জামাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, সামান্যতম জ্ঞান নেই। দাদা ভাই তো অমনি গুরু গম্ভীর স্বভাবের, সত্য বলে মুখের ওপরে। সে তো তোমার বাসায় ঝামেলা করছে না, তুমি কথা না বললেই হলো। আগামীকাল সকালেই তোমার দাদাভাইকে বলবে আমার বাসা থেকে বের হয়ে যেতে, আমি ওনার ছায়া দেখতে চাই না। এই বাড়িটা আদৌ তোমার চয়ন? কি বলতে চাইছো? আমি যা বলতে চাচ্ছি তুমি খুব সহজেই বুঝে ফেলেছো চয়ন। থাক সেসব কথা, বুঝেছি এ সমাজে মেয়েদের মূল্য নেই। একজন মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িকে আপন করতে পারলেও একজন ছেলে সেটা পারে না। আমি তোমার মাকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমায় মানেননি। এর জন্য আমি ওনাকে দোষারোপ করব না, ওনার না মানার কারণ ছিল বলেই উনি মানেননি। চৈতালিকে তো আমি ননদ কম ছোট বোন বেশি মনে করি, কিন্তু তুমি আমার দাদা ভাইয়ের কিছুদিনের জন্য এসেছে, তাও আবার ইম্পর্টেন্ট কাজে, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারছো না। আচ্ছা প্রবলেম নেই, আমি দাদা ভাইকে ফোন দিয়ে জানিয়ে দিব সে যেন নতুন ফ্ল্যাট কেনে। আমার বাসায় তার থাকার মতো জায়গা হবে না।
শেষের বাক্য বলার সময় ধরে আসলো ঝুমুরের কণ্ঠস্বর, অশ্রুসিত গাল বেয়ে ঝরছে। চয়ন স্ত্রীর মুখ পানে তাকালেই ছ্যাদ করে উঠল বুকের ভিতর। ভালোবেসে বিয়ে করেছে সে। অর্ধাঙ্গিনীর ফর্সা মুখশ্রী অভিমানে লাল আভা ধারণ করেছে। গোপনে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ঝুমুরকে বুকে জড়িয়ে অপরাধীর মতো বলল, সরি বউ, আর বলবো না। তোমায় হার্ট করতে চাইনি। অক্ষর ভাইকে কিছু বলতে হবে না। ভাইয়া যতদিন ইচ্ছে থাকুক আমার আপত্তি নেই, তবু কান্নাকাটি করবে না। আমার জীবনের ছাড় নারীর কান্নার প্রতি আমি ভীষণ দুর্বল। প্রথম মাসে তো আমায় ক্ষমা না করেই চলে গেল অনেক দূরে। চৈতালি যে আমার চোখের মণি, চাঁদ সে তো আমার দুনিয়া, ঝুমুর তো আমার হৃদয়ের রংধনু, আমার জীবনের আলোক বিন্দু। অন্ধকার থেকে বাঁচিয়েছি। তোমরা তিনজন ছাড়া আমি অপূর্ণ। চয়নের কাঁধে মাথা রাখলো ঝুমুর। সুখের রাজ্যের সে হলো রানী। বিড়বিড় করে আড়ালো, এ জীবনে যারে চেয়েছি অনেক আগেই আমি তারে পেয়েছি। রাতের মধ্যপ্রহর। চৈতালি নিদ্রায় মশগুল। ঘুমের ঘরে মনে হলো কেউ একজন তার সামনে বসে আছে। ষষ্ঠ ইন্দ্র সজাগ হলো, জানান দিল বিপদের সম্মুখীন হতে চলেছে সে। পিটপিট করে তাকালো চৈতালি। ড্রিম লাইটের আধো আধো আলোতে অক্ষরকে দেখতে পেয়ে চার পরাণ অবাক হলো খুব। অস্থির হয়ে পড়ল তার মুখশ্রী। বিচলিত মনে প্রশ্ন করল, কল্পনা নাকি বাস্তব? ঘুমের ঘরে ভুলভাল দেখাচ্ছে না তো? চঞ্চল হৃদয় জানান দিল সে ভুল দেখছে না। অক্ষর মৃদু হেসে তার সামনে দাঁড়িয়ে আছে। ঝটপট ওড়না গলায় ঝুলিয়ে রাগী গলায় হুঙ্কার ছেড়ে বলল, আপনি আমার রুমে? যুবতী মেয়েদের করে আসার আগে নক করে আসতে হয় জানেন না? ঘুমিয়েছিলেন তাই বিরক্ত করতে ইচ্ছে হচ্ছিল না। আপনার মাঝে সামান্যতম লজ্জা বোধ নেই। এখন কি আমি বিরক্ত হইনি? আমি জানতাম নাকি আপনি জেগে উঠবেন? ঘুম ভীষণ পাতলা আপনার। ভাবি বলল আপনি আজ বাসায় আসবেন না। মিথ্যা বলাটা আপনার অভ্যাস বুঝি? কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই চলে আসছি। দেখলাম আপনার রুমের দরজা খোলা, তাই ভাবলাম ঘুমানোর আগে আপনাকে দেখে চোখের তৃষ্ণা মিটিয়ে যায়। জানেন, ঘুমানোর সময় আপনাকে ফুটন্ত পদ্ম ফুলের মতো লাগছিল, নির্মল, নিষ্পাপ, শিশুসুলভ। বুঝের উপায় নেই, জেগে থাকলে ঝগড়াঝাটিতে উস্তাদ। আমি ঝগড়া করি? স্মিত হাসল অক্ষর। যাবার আগে চৈতালিকে রাগানোর জন্য ভয়ঙ্কর কিছু বাক্য ব্যবহার করে চলে গেল। চৈতালি তখন লজ্জায়, অস্বস্তি, বিরক্তি নিয়ে মাথা নিচু করে রাখলো। লোকটা এক নম্বরে ঠোঁট কাটা। চৈতালির ইচ্ছে করছে এই মুহূর্তে লোকটার ঠোঁট জোড়া সেলাই করে দিতে, যেন এ ধরনের কথা আর বলতে না পারে। অথবা লোকটা বোবা হয়ে যাক, কণ্ঠস্বর থেকে শব্দভাণ্ডার হারিয়ে যাক। এসব বলেও বিচার দিতে লাগলো সৃষ্টিকর্তাকে। চৈতালি ভাবনার জগতে ছেদ ঘটিয়ে অক্ষর দরজার ওপাশ থেকে মুচকি হেসে বলল, দরজাটা বন্ধ করবেন নাকি আমি আবার আসবো? আমার কিন্তু সমস্যা নেই। আপনাকে মন ভরে দেখার জন্য হাজারবার দাঁড়িয়ে থাকতে রাজি আমি। আসবো। ঋতুরাজ বসন্ত, ফুলে ফুলে ভরা চতুর্দিক। শীতের পতা ছাড়া বৃক্ষগুলো অনেকদিন পর নতুন যৌবনে পা রাখলো। প্রকৃতির জীর্ণতা মুছতে শুরু করলো সে। মৃত নগ্ন ডালগুলোতে সজীব সবুজ পাতার বিস্তার ঘটল। জাদুময় সকালের মিষ্টি রোদ ছিটকে পড়ল চৈতালির কক্ষে। গতকাল রাতে ভুলে কক্ষের দরজা জানালা বন্ধ করেনি সে। সেই জন্যই তো অক্ষর হুট করে রুমে প্রবেশ করে। মৃদু আলো চোখে মুখে পড়তেই বিরক্তরা হানা দিল অলস শরীরে। দুহাত ওপরে তুলে অলস ভঙ্গিমায় বসল চৈতালি। অক্ষর চলে যাবার পর বিছানায় গড়াগড়ি করে কখন যে ঘুমিয়ে পড়েছে বোঝেনি সে। বিছানা থেকে চরণ দুটি মেঝেতে ফেলতেই দৃষ্টি পেল সাইড টেবিলের ওপর দুটো লাল টুকটুকে গোলাপ, সাথে চিরকুট। ভ্রু কুচকে চিরকুট হাতে নিয়ে মনোযোগ নিয়ে পড়ল। অনুরাগী কন্যা, আপনি জানেন রাগ করলে আপনাকে ভয়ঙ্কর রূপবতী মনে হয়। নয়ন জুড়িয়ে যায় আমার, ইচ্ছে করে বারবার তাকিয়ে থাকি। অনিন্দনীয় মুখশ্রী প্রসিদ্ধ করে আমার অন্তরিন্দ্রিয়। ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপের বেশ সুনাম। আমাকে গ্রহণ করবেন না জানি আমি, কিন্তু গোলাপ দুটোর কোনো দোষ নেই। আপনার স্পর্শ সান্নিধ্য লাভের জন্য বেকুল আগ্রহ পোষণ করেছে গোলাপ দুটো। অনুগ্রহ করে গোলাপ স্পর্শ করে ওদের মনের বাসনা ইচ্ছে পূরণ করে দিন। এটি আপনার বাসমতো সব বলুক। চৈতালি মনোনিবেশ সহকারে চিরকুট পড়লো। কুশি নাকি বিরক্ত, তার মুখ দেখে বোঝা গেল না। চিরকুট বইয়ের বাজে রেখে গোলাপ দুটো হাতে নিল। ভাবনা চিন্তা ছাড়া এগোতে লাগলো অক্ষরের কক্ষে। আজ সে এসপার ওসপার করতেই ছাড়বে। লোকটির সীমার মাত্রা দিন দিন বেড়ে চলছে। জোর করে কিংবা বিরক্ত করে ভালোবাসা হয় না। আজ লোকটিকে বোঝাবে সে, ভালো করে বুঝিয়ে আসবে। মানে মনে অনেক কথা সাজালো চৈতালি। এখন শুধু অক্ষর বুঝে কিনা সন্দেহ। অক্ষর পায়ের উপর পা তুলে বাবু আনা নিজ কক্ষে বসে আছে। নিজ ল্যাপটপ সীমায় ব্লুটুথ অন করে কাউকে নির্দেশ দিচ্ছে। হুট করে চৈতালি তার
সামনে চলে আসবে ঘৃণা করে টের পায়নি। দ্রুত হাতে ল্যাপটপ বন্ধ করে ব্লুটুথ অফ করে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, আপনি এখানে হুট হয়ে আসার কারণ? চৈতালি ল্যাপটপে দৃষ্টি নিক্ষেপ করে হতবিহ্বল গলায় প্রশ্ন করলো। আপনি কি করছিলেন? অক্ষর দ্রুত নিঃশ্বাস ছাড়ল। চৈতালি কিছু দেখেছে কিনা বুঝে ওঠার চেষ্টা করলো সে। মনে মনে রেগে উঠল নিজের উপর। জরুরি কাজকর্ম করার সময় দরজা বন্ধ করতে হয় মন সত্তায় জানান দিল। চৈতালি সন্দেহ নজরে আবারও বলল, আমায় দেখে দ্রুত ল্যাপটপ বন্ধ করলেন কেন? আপনাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। বলুন কি করছিলেন এতক্ষণ আপনি? অক্ষর বুঝলো চৈতালি কিছু দেখেনি। ওকে দেখে ল্যাপটপ বন্ধ করে দেওয়ায় সামান্য সন্দেহ করেছে। অনেক বড় বিপদ সংকেত নিঃশেষ হওয়ায় দীর্ঘশ্বাস চাইল চৈতালি গোপনে। ঠোঁটের কোণে প্রবাহিত হলো চমৎকার হাসি। সাবলীল অথচ অনৈতিক একটি বাক্য ব্যবহার করলো সে। আপনি যা ভাবছেন তেমন কিছুই আমি দেখিনি। আমি ভীষণ ভদ্র ছেলে। ভ্রুজোড়ে এক বিন্দু করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দিল, শিশু সেজে লাভ নেই। ছিবেন, আপনার চিন্তা ভাবনা কত বাজে। আমার মতো নির্দোষ নিষ্পাপ ভদ্র ছেলেকে নিয়ে বাজে চিন্তা করেন, আপনার হৃদয় বাঁধলো না? এজন্যই বললাম চলুন বিয়ে করে ফেলি। খারাপ চিন্তা ভাবনা মুছে যাবে মন থেকে। চমকানো নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক দৌড়ে অক্ষরে কক্ষ ত্যাগ করলো চৈতালি। লোকটি দিনকে দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। ছি, কত খারাপ মন মানসিকতা। লজ্জায় পুরো শরীর কাঁপছে চৈতালি। সে তো জিজ্ঞাসা করছে কি করছিল। তাকে দেখে লোকটি অতি দ্রুত ল্যাপটপ বন্ধ করলো। সেই জন্যই তো সন্দেহ নিয়ে প্রশ্ন করলো। কিন্তু লোকটা কি বলল? কান্না পাচ্ছে ভীষণ। লোকটির সামনে সে আর যাবে না। কথাবার্তার লিমিট না থাকে লোকের সামনে সে একদম পড়বে না। এক্ষুনি সে দরজা আটকে কক্ষে বসে থাকবে। লোকটি যতক্ষণ না পর্যন্ত বাসা থেকে বের হবে ততক্ষণ পর্যন্ত সে কক্ষ থেকে বেরই হবে না। কিছুতেই না। অক্ষর চয়নের সামনে বসে আছে, চোখে মুখে বিভৎস ভয়। চয়নের কিন্তু অক্ষর শান্ত স্বাভাবিক। ঢোক গিলে চয়ন বলল, এনি তো রং ভাইয়া, আমায় হঠাৎ ডাকলেন কেন? দায়িত্ব কর্তব্য পালন করতে না পারলে কেন নিতে চাও সেই দায়িত্বভার? যদি নিতে নাই পারো তাহলে একবারই দায়িত্ব নিতে যেও না। আপনার কথা বললাম না ভাইয়া। অক্ষর ল্যাপটপ চয়নের সামনে ধরল। ল্যাপটপে দৃষ্টিপাত করতেই নেত্রতে আগুন জ্বলে উঠল তার। মুখমণ্ডলে ছিটকে পড়ল আগুনের ফুলকি। বেদিশা হয়ে ক্ষুব্ধ কণ্ঠে খ্যাক করে বলল চয়ন, দুনিয়ার আলো সে অনেক দেখেছে, আজকে পর থেকে হার দেখবে না। আমি দেখতে দিব না ভাইয়া। আমি আমার দায়িত্ব কর্তব্য অপ্রাণ চেষ্টা পালন করব। আজকের পর ভুল ত্রুটি আপনি খুঁজে পাবেন না। চয়ন চলে গেল। অক্ষর দুই হাত মাথার উপর রেখে শান্ত ঠোঁটের রহস্যময় হাসি দিল। অস্পষ্ট ভাষায় বলল, গোলাপের সুঘ্রাণ নেওয়ার জন্য প্রথমে গোলাপের কাঁটার সম্মুখীন হতে হয়। তুমি কিন্তু এখনো কাঁটার সম্মুখীন হওনি, কিন্তু হবে, খুব তাড়াতাড়ি হবে। তাছাড়া আমার গোলাপ আমার যতই কাঁটা চারুক আমি সহ্য করে নিব। গোলাপ ধরতে হলে কাঁটার আঘাত সহ্য যে করতেই হবে। জানালার সামনে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে চৈতালি। আজ তার মনে লজ্জার বাসা বেঁধেছে। ছোট্ট থেকে গ্রামে থেকেছে সে। চুপচাপ ধরনের মেয়ে সে। কোনো খালি ছেলে বন্ধু বানাতে পারেনি। কোনো ছেলে কথা বলতে আসলে কণ্ঠস্বর শুকিয়ে কাঠ হয়ে যেত। আমতা আমতা করে কথা বলতো। সবসময় একা একা থাকতে ভীষণ পছন্দ করত। ছোটকাল অবধি তার মাত্র একজন বান্ধবী ছিল, কিন্তু শহরে চলে আসার পর কয়েকদিন বন্ধ করে নিজেকে বন্দি করে ফেলে রেখেছিল। তখন ঝুমুর ছিল তার সঙ্গে। ধীরে ধীরে মায়ের চলে যাওয়ার কষ্টটা সামলে ঝুমুরও চাঁদের সাথে বেশ সখ্যতা স্থাপন করলো সে। শহরে আসার পর চয়ন ভালো একটি ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয় তাকে। ক্লাসের প্রথম দিন চয়ন ভার্সিটিতে নামিয়ে চলে যায় নিজ কাজে। চৈতালি তখন দিশাহারা হয়ে পড়ে। এত বড় ভার্সিটি, কতগুলো বিল্ডিং। সবগুলো বিল্ডিংয়ে চোখ বুলিয়ে দেখতে পায় এক জায়গায় লেখা বাংলা বিভাগ। লেখাটা দেখে সেদিকে পা বাড়ায় সে, কিন্তু অনেকগুলো রুম থাকায় বুঝতে পারে না তার ক্লাস কোনটাই হয়। তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকে একটি মেয়ে, বেশ লম্বা, ছিমছাম দেহ নিয়ে কারোর সাথে তর্ক করছে। চৈতালি ঘাবড়ে যায়। মেয়েটা যদি সিনিয়র হয় তাহলে তাকে শাস্তি দিবে কিনা। গলা ঝেড়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আপু, বাংলা বিভাগের প্রথম বর্ষের ক্লাস কোথায় হয়? না তাকে উত্তর দিল মেয়েটি, সেকেন্ড ফ্লোরের সেকেন্ড রুম। ধন্যবাদ। ব্যাস এটুকু বলেই সে চলে আসে ক্লাসরুমে। কিন্তু রুমে প্রবেশ করার পরেই তার চক্ষু তো চরক গাছ। সেই মেয়েটা বসে আছে ক্লাসরুমে, প্রথম বেঞ্চ দখল করে আছে। চৈতালিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি প্রশ্ন করল, আজ আমায় দেখতে ভূতের মতো লাগছে নাকি অন্য জগতের প্রাণী? তুমি না বাহিরে ছিলে, আমি আসার আগেই চলে আসছো। তোমায় তো দেখিনি সিঁড়ি বেয়ে উঠতে।
যাকে দেখেছো ওটাই আমার কার্বন কপি, মানে যমজ বোন কান্তা। মানুষের নাম কান্তা হয় চৈতালি জানতো না। তারা তো মাছের মাথার সাথে কাঁটা অংশে থাকা যেটা থাকে ওইটাকে কান্তা বলে। শহরের মানুষজন আজকাল আজীব আজীব নাম রাখে। প্রথম শুনে তাজ্জব বনতে হয়। মেয়েটি তখন আবারও বলে উঠল, আমি শান্তা, আমি কথা বলতে পছন্দ করি, আর কান্তা শান্ত প্রকৃতি। তবে যখন রাগ ওঠে তখন মা উড়নচণ্ডী হয়ে যায়। হি হি হি। চৈতালিকে ভীষণভাবে মনে ধরে শান্তা। সেদিনের পর থেকে চৈতালির জীবনে দুইজন যুক্ত হয়, শান্তা ও কান্তা। তাদের মধ্যে এখন বেশ সখ্যতা। তিনজন তিনজনকে ছাড়া কিচ্ছুটি বুঝে না। শান্তার মাধ্যমে সে অনেক কিছু শিখতে পায়। গ্রামের সেই হালাফোলা মেয়েটি এখন শহরের মানুষের সাথে খাপ খাইয়ে মেলার চেষ্টা করে। বুঝতে পারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। গোপনে ছোট্ট দম ছিঁড়ে ফোন দেয় কান্তাকে। এই যে ম্যাডাম, আপনাকে ইচ্ছে করছে এক্ষুনি ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে পচা পানিতে ফেলে দিই। 2 সপ্তাহ পর ফোন। আমরা কতবার ফোন দিয়েছি জানেন? রিসিভ কেন করেননি? বিয়ে শাদী করে ফেললেন না তো আবার? শান্তা ফোন রিসিভ করে বকবক করে চলল। চৈতালি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তোদের দাওয়াত না দিয়ে যদি বিয়ে করি তাহলে আমার সংসার টিকবে বল? তোরা তো উঠতে বসতে বদদোয়া দিবি। বিয়ে করলে অবশ্য তোদের দাওয়াত দিতে ভুলবো না। বদদোয়া দিয়ে সংসার করা যাবে না, বুঝলি? শান্তা জোরে হাসতে লাগলো। কান্তা ফোন নিয়ে ধীর কণ্ঠে বলল, ফোন রিসিভ করছিস না কেন? কোনো সমস্যা? দোস্ত, সমস্যার গডফাদার আমার বাড়িতে হাজির। তোদের একটা হেল্প লাগবে। কি হেল্প? চৈতালি মনে মনে বাক্য সাজিয়ে চুপি চুপি বলল। শান্তা তখন উৎসাহিত কণ্ঠে বলল, এটা কোনো সমস্যা? আমি তুড়ি মেরে সব ঠিক করে ফেলবো। শালাকে আমার সামনে হাজির করিস শুধু। ওপাশ থেকে কান্তা মৃদু ধমক দিল। শান্তাকে বলল, আবহাওয়া গরম, সেই জন্য চট করে ফোন কেটে দিল চৈতালি। এখন নিশ্চয়ই দু বোনের মধ্যে বিরাট যুদ্ধ হচ্ছে। যুদ্ধের পরিণতি শেষ পর্যায়ে দাঁড়াবে 5 মিনিট। কেউ কারোর সাথে কথা বলবে না, কিন্তু 5 মিনিটে পেটের ভিতর তাদের আবার সাইক্লোন শুরু হবে। তাদের ভাষ্যমতে তখন নাকি তাদের পেট ফুলে যায় শব্দ ভাণ্ডারে জমে থাকার জন্য। অক্ষরের রুমে আবারও আসলো চৈতালি, তবে এবার দরজায় শব্দ করে এসেছে। অক্ষর বেশ কিছুক্ষণ চৈতালিকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলো। বুঝলো মেয়েটা তাকে ফাঁসানোর জন্য ফাঁদ তৈরি করেছে। বইয়ের পাতার মতো পড়ে যাচ্ছে চৈতালির নেত্র। ঠোঁট চেপে হাসলো অক্ষর। অকপটে বলেই ফেললো, বিয়ে করার জন্য প্রপোজ করতে এসেছেন ম্যাম? শরীর জ্বলে উঠল চৈতালি, তবুও নিজেকে ধাতস্থ করে বলল, কি নিয়ে ঘুরতে যাবেন? বিয়ের আগেই আপনার সম্পর্ক জানতে চাই আমি। আপনারও দরকার আমার সম্পর্কে সবকিছু জানা। অক্ষরের ভীষণ হাসি পাচ্ছে এবার। অট্ট হাসিতে ফেটে পড়তে ইচ্ছে করছে, কিন্তু সে সেটা করলো না। চৈতালির ফাঁদে ইচ্ছে করেই পা বাড়ালো। সেও জানতে চায় মেয়েটি কি করতে চাইছে, তাই বলল, যেতে সমস্যা নেই আমার, কিন্তু ঝুমুর মনে কটকা লাগবে ওর। আপনি আগে কাজের কথা বলে বেরিয়ে পড়বেন, আমি অন্য কিছু বলে 5 মিনিট পর বের হব। তাই হবে ম্যাম, আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নেই। বুকের উপর হাত রেখে বলল অক্ষর। কমলা রঙের উজ্জ্বল জলজল করছে অন্তরিক্ষ। সাই সাই করে মৃদুবন্ত হাওয়া পুলকিত করছে চিত্ত। কাঠের বেঞ্চে পাশাপাশি বসে আছে অক্ষর ও চৈতালি। ওনার হাতে বারংবার পেঁচিয়ে ঐকান্তিকভাবে চলেছে। মুখশ্রীতে চিন্তার ছাপ। শান্তা ও কান্তা এখনও পৌঁছায়নি। নির্জন পরিবেশে অক্ষরের সাথে থাকতে অস্বস্তি হচ্ছে তার। ধসে পড়া আরেকটি বেঞ্চের পানে কঠোর দৃষ্টি নিক্ষেপ করছে বারবার। গলা কেশে চৈতালির ধ্যান ভাঙিয়ে অক্ষর বলে উঠল, চুপচাপ প্রণয় করা যায়? আমি কিন্তু বেশ সিরিয়াস মুডে আছি। সত্যি করে বলুন তো আপনার উদ্দেশ্য কি? আপনাকে বিয়ে করা। আমাকে চিনেন আপনি? হাতে গোনা কয়েকদিন আমার প্রেমে পড়ে গেলেন, বিশ্বাস করব আমি ভাবলেন কিভাবে? কে বলেছে আপনার সাথে আমার কিছুদিনের পরিচয়? আমি আপনাকে 4.5 বছর ধরে চিনি। বানোয়াট কথা বলবেন না। ভাইয়ার বাসায় এসেছি 6 মাস হলো। 6 মাস আপনাকে আমি এখনো দেখিনি। 4.5 বছর ধরে চিনেন। আমি অবুঝ নই। কে বললো আপনাকে আমি ঢাকায় দেখেছি? আমি তো আপনাকে আপনার গ্রামে দেখেছি, যখন আপনি 10ম শ্রেণীতে পড়েন। আমার বিশ্বাস হয় না। দুর্বল নয়নে তাকালো অক্ষর, দৃষ্টিতে যেন আফিম মেশানো। চৈতালি কয়েক সেকেন্ড তাকে সরিয়ে ফেলল দৃষ্টি। অক্ষর তখন উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার মা আমাকে ভালো করে চিনতেন চান? মায়ের কথা কানে আসতেই আঁতকে উঠল বুকটা। কৌতূহল কণ্ঠে বলল, আপনি আমার মাকে চিনতেন? চিনতাম বলে ভুল হবে, ওনাকে আমি ভালো করেই চিনতাম, এমনকি উনিও।
কিভাবে? মা তো কোনোদিনও আপনার কথা আমায় বলেনি। যেখানে ভাইয়া ভাবিকে না মেনে নিয়েনি সেখানে আপনাকে মা চিনতো? আমার বিশ্বাস হচ্ছে না। আপনার বাইকে না মানার জন্য একটি কারণ আছে ম্যাম, সেটা এখন বলবো না, সময় হলে সবকিছু জানতে পারবেন। কিভাবে আপনার মায়ের সাথে আমার পরিচয় সবকিছুই সময় হলে জানতে পারবেন। অপেক্ষার ফল মিষ্টি হয়। এক ঝাঁক রহস্য নিয়ে কথাগুলো বলল অক্ষর। চৈতালির মন তখন উৎসুক করছে সবকিছু জানান। প্রশ্ন করতে যাবে ঠিক সেই সময় শান্তা ও কান্তা এসে হাজির। অক্ষরের পাশে বসলো শান্তা, তারপর ভাব নিয়ে প্রশ্ন করলো, চাচা আপনার বয়স কত? এক পা কবরে আরেক পা টানে, শেষ বয়সে ইউটিজিং করতে ভয় হলো না? জাহান্নামের ভয় নেই মনের ভেতর? আকস্মিক অসহ্য কথাবার্তায় বিরক্ত হলো অক্ষর। শান্তা আর কান্তাকে সে খুব ভালো করেই চিনে। চৈতালি ভালো বান্ধবী তারা। কান্তাকে নিয়ে সমস্যা না থাকলেও তারই কার্বন কপি শান্তাকে নিয়ে বিরাট সমস্যা অক্ষরের। ভাগ্যিস দুনিয়াতে এই একটা পিসি ল্যান্ড করেছে। কান্তা যদি শান্তার মতো হতো তাহলে তো ভেসে যেত বাংলাদেশ। নিজের রাগকে দমিয়ে উত্তর দিল সে, কিছুদিন আগে ভার্সিটির স্যারকে প্রপোজ করেছে। ওনার বয়স কত জানেন? 40। 2 বাচ্চার বাবা। ওনাকে চাচা ডাকলেন না কেন? ইদানিং শুনছি স্যারকে দেখলে হার্টের ব্যামো হয়। আমার থেকে তো বয়স তার অনেক বেশি। শান্তা অক্ষরের কথাই হক চকায়, ভরকায়, সাথে চমকায়ও। তার সম্পর্কে বিস্তারিত জানতা লোককে জ্বালাতে সে নিজেই চলে পড়ে শেষ। তবুও আশা না ছেড়েই কানে কানে বলল, এই বয়সে বিয়ে করলে দুদিন পর পরলোক গমন করবেন, তখন আমার বান্ধবী কি হবে? বেচারি না পাবে স্বামীর সোহাগ, না পাবে স্বামী। এত বড় অবিচার তো বেচারির সাথে করা যায় না। অক্ষরে ইচ্ছে করছে মেয়েটাকে ধরে চড়িয়ে চড়িয়ে পরলোকে পাঠাতে, কিন্তু ধৈর্য ধরার বিশেষ গুণ আছে তার। সেই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে বিড়বিড় করে বলল, আপনি তো বদ মহিলা বান্ধবীকে বিধবা বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বর্তমানে দুনিয়াতে নিঃশ্বাস নিতে শান্তি হচ্ছে না আপনার। বিধবা বান্ধবী দেখতে চান? দুদিন পর ব্যাটারির চার্জ কমে যাবে, তবুও আপনার বিয়ের শখ যাচ্ছে না? সঠিক বয়সে বিয়ে করলে 10 বাচ্চার বাপ হতেন। এবার তার ধৈর্যের শেষ পর্যায়ে চলে গেছে অক্ষর। দাঁতে দাঁত চেপে বলল, জয়কে চিনেন? জয় কিন্তু আমার বন্ধু, বয়স আমার সমান। জয়কে ফোন দিয়ে বলতে হবে ব্যাটারি চার্জ কমে যাবার কাহিনী। এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো শান্তা, কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ জয়কে কিছু বলবেন না। আমি শান্তা নই, কান্তা। বিজয়কে বলবেন চার্জের কাহিনী। এক দৌড়ে পালালো শান্তা। কান্তা তো ঠায় দাঁড়িয়ে রইল, বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। কাহিনী সাজালো এক আর হলো তো আর এক। শান্ত হয়ে চশমাটা ঠিক করে অক্ষরের উদ্দেশ্যে বলল, আমি কান্তা ভাইয়া, জয় কিংবা বিজয়কে কিছু বলতে হবে না। আমরা বুঝেছি আপনি আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। চৈতালি দোস্ত শোন, ছেলেদের বয়স কিছু না, দেখতে কেমন সেটাই আসল। অক্ষর ভাইয়া দেখতে খুবই সুন্দর, তোর সাথে ভালো মানাবে। বিয়ে করে সংসার শুরু করে দে। বেস্ট অফ লাক। কান্তা চলে গেল। চৈতালি তখন শব্দে নিঃশ্বাস ছেড়ে অক্ষরের দৃষ্টিতে দৃষ্টি রাখলো। লোকটা ঠোঁট চেপে হাসছে। তৈরি করা ফাঁদেই নিজে আটকে একদম ছটফট করছে। বুঝতে সময় লাগলো না তার। হতাশ কণ্ঠে প্রশ্ন করলো, জয় বিজয় আপনার লোক তাই তো? মাথা ঝাঁকালো অক্ষর। শান্তা ও কান্তার সাথে যখন চৈতালির ভালো সখ্যতা গড়ে ওঠে তখনই তার দুজন কাজের মানুষকে পাঠায় যমজ বোনদের সাথে প্রণয় করতে। জয় ও বিজয় যমজ ভাই। যমজ ভাইরা তখন উৎসাহিত হয়ে প্রেমে পড়ে যমজ দুই তরুণীর। শান্তা ও কান্তা ভাবেনি তাদের জীবনে যমজ ভাইদের আগমন ঘটবে। কৌতূহলবশত তারাও প্রেমে পড়ে যায়। তখন চৈতালির খোঁজ খবর পাওয়া আরও সহজ হয়ে দাঁড়ায়। ওদের মাধ্যমে জানতে পারে চৈতালিকে পাত্রপক্ষ দেখতে আসবে চয়নের বন্ধুর ভাই। ব্যাস, সে তার মতো পরবর্তী প্ল্যান করে কাজে লেগে পড়ে। চলুন বাদাম খাওয়া যাক, চুপচাপ থাকতে ভালো লাগছে না। অক্ষরের কথায় সায় দিল চৈতালি। চৈতালির মনে এখনো নানান চিন্তা, আকাশময় প্রশ্ন কিলবিল করছে মাথায়। সবকিছু উত্তর একমাত্র অক্ষর দিতে পারবে। রহস্যের বেড়াজাল ছিন্ন করার জন্য হলেও অক্ষরের সাথে ভালো ব্যবহার করতে হবে। অক্ষরকে কিভাবে তার মা চিনে, ভাইয়াকে না মানার কারণ কি, সবকিছু জানতে হবে তাকে। তাছাড়া ভাইয়া কেন এই লোকটাকে ভয় পায়। তবে হ্যাঁ, চৈতালি খেয়াল করেছে চয়ন যখন অক্ষরকে সহ্য করতে পারে না, ভয়টা যেন অন্য কিছু। কিন্তু কি? অফিসের এক কোণে মাথায় হাত রেখে বসে আছে চয়ন। চোখে মুখে তার ক্লান্তি। বাসা থেকে বের হয়ে সোজা গিয়েছিল একজনের খোঁজে, কিন্তু আফসোস, লোকটি লাপাত্তা। কোনো খোঁজ খবর না পেয়ে হতাশ হয়ে ফিরল সে। কোথায় গিয়েছে কেউ জানে না। চয়ন ভাবছে লোকটা আদৌ বেঁচে আছে কিনা।
স্যার আপনার ফুলকপি টেবিলে রেখে যা। কফি দিয়ে লোকটি বের হতেই চয়ন প্রশ্ন করলো, স্যার গতকাল কত বেড়েছি? জি স্যার। তুমি যেতে পারো, স্যারকে বলো না আমি ওনার কথা জিজ্ঞাসা করেছি। চয়নের মাথা ব্যথা করছে ভীষণ। গতকাল রাতে অক্ষরে দেখানো ভিডিওটা হলো ব্যথার কারণ। একজন ছেলে অ্যাসিড নিয়ে ঘুরছে ঝুমুরের পিছন। ঝুমুরকে দেখা যাচ্ছে চাঁদকে নিয়ে শিশু পার্কে ঘোরাঘুরি করছে। অ্যাসিড ছুড়বে ঠিক সেই সময় স্বর্ণব এসে লোকটাকে ধরে। অ্যাসিড গিয়ে পড়ে স্বর্ণবের হাতে। ঝুমুর ও চাঁদ তখন রিক্সায় চড়ে বেরিয়ে পড়ে পার্ক থেকে। এতটুকুই ভিডিও দেখিয়ে চয়নের মাথা গরম হয়ে যায়। পার্কের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এই ভিডিওটা। আমি জানি ছেলেটার নিখোঁজ হবার পিছনে আপনি রয়েছেন স্যার। হল করে বলতে পারি ছেলেটা দুনিয়াতে আর বেঁচে নেই। শাওয়ার নিয়ে চুল ছেড়ে বসে আছে চৈতালি। অক্ষরের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে সে, কিন্তু অক্ষর আসেনি। জরুরি কাজে কোথাও বেরিয়ে যায় অক্ষর। সন্ধ্যা ঘনিয়ে রাত, তবু বাসায় ফেরেনি। চৈতালি ছটফট করছে কখন লোকটি বাসায় আসবে, সে গিয়ে জিজ্ঞাসা করবে অনেক কথা। রহস্য না জানা অব্দি তার শান্তি হচ্ছে না। টুপি টুপি এটা তোমার। চাঁদের হাতে একটি প্যাকেট। চৈতালি প্যাকেট হাতে নিয়ে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কে দিয়েছে মামুনি? পাপা আমরা বেলাতে যাব। ঘুরতে যাবে? ভালো কথা, কিন্তু কোথায়? নানার বাড়ি। চৈতালির কপালে ভাঁজ পড়ল। হঠাৎ চাঁদের নানার বাড়িতে কেন যাবে? কে বলেছে মামুনি? স্বাক্ষর মামা এসেছে, নিয়ে যাবে। আমরা ততলে বের হব। ওড়না মাথায় দিয়ে চৈতালি ড্রয়িং রুমে চলল। স্বাক্ষর বসে আছে। চৈতালিকে দেখে প্রসারিত হেসে জিজ্ঞাসা করলো, কেমন আছো চ্যুতি? জি ভালো, আপনি? ভালো। মনে মনে হাসলো চৈতি। স্বাক্ষরের বড় ভাই অক্ষর তাকে আপনি বলে সম্বোধন করে, আর ছোট ভাই তুমি। তবে দুই ভাইয়ের হাসিটা বেশ চমৎকার। ঠোঁট চেপে ধরে হাসে, কথার মাঝে ভ্রুকুচকে ফেলে। ঝুমুর বলল, চৈতি, বাবার শরীর খুব খারাপ, আমাদের দেখতে চেয়েছে। কিন্তু ভাবি আমার তো ইনকোর্স পরীক্ষা শুরু হবে। জয়ন্তকেও যেতে বলেছে বাবা, তাহলে তুমি বাসায় দাদা ভাইয়ের সাথে থাকতে পারবে? অক্ষরের কথা শুনতেও বিস্ময় গেল চৈতালি। বাবার অসুখ, সবাই যাবে কিন্তু এই লোকটা যাবে না। কিন্তু কেন? আঙ্কেলই শরীর খারাপ, অক্ষর ভাইয়া যাবে না? উনি তো বড় ছেলে। বাবার সাথে দাদা ভাইয়ের সম্পর্ক ভালো নয় চৈতি। তাই বলে অসুস্থতার কথা শুনে বাবাকে দেখতে যাবেন না? কিরকম কথা? স্বাক্ষর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আফসোস কণ্ঠে শুধালো, দাদাভাই অন্যরকম চ্যুতি, ওর মতামত কাজ করে, কারো কথা শুনে না, যখন যা ইচ্ছে তাই করবে। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এখন আর চমকাই না, বরং দাদাভাইকে আপুর বাসায় থাকবে বলে আমরা আশ্চর্য হয়েছি। চৈতালি কথা বাড়ল না। অক্ষরের বিষয়ে যাবতীয় কার্যকলাপে সে অবাকই হচ্ছে। নিত্য নতুন লোকটির প্রতি সন্দেহ সৃষ্টি হচ্ছে। রহস্য ঘেরা লোকটি, যার প্রতিটি লোমকূপে শুধুই রহস্য আর রহস্য। চাঁদের নানার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে সবাই, অক্ষর এবং চৈতালি ব্যতীত। চয়নের ইচ্ছে ছিল না চৈতালিকে একা রেখে যাওয়ার, কিন্তু বাধ্য হয়েই যেতে হলো। দুপুরবেলা নিজ কক্ষে বসে আছে চৈতালি। অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। পুরো বাসায় মাত্র দুইজন লোক। চয়ন অবশ্য কিছুক্ষণ পরপর ফোন দিচ্ছে, বলেছে, আমি আগামীকাল চলে যাব, ভয় পাবি না। অক্ষয় ভাইয়া রাগি থাকলেও খারাপ না, তারপরেও ভয় থাকলে রুম থেকে বের হওয়ার দরকার নেই। রান্নাবান্না করতে হবে না, হাত পুড়িয়ে ফেলবি। অনলাইন থেকে অর্ডার করিস। আর শুন, সব দিকে নজর রাখিস। সন্দেহ নজর দেখতে পেলে অক্ষর ভাইয়াকে বলিস। ভাইকে আশ্বস্ত দিয়ে চৈতালি বলল, ওকে ভাইয়া, তুমি চিন্তা করো না, ভালোভাবে পৌঁছে ফোন দিও। দক্ষিণা হাওয়াতে ভেসে আসা মিষ্টি সুবাস চৈতালি নাকে এসে ঠেকছে। চোখ বন্ধ করে মিষ্টি অনুভবে পরিচিত নিচ্ছে। বাগানে শিউলি ফুল ফুটেছে। ফুলের সুবাসে চারিদিক মম করছে। খাবার টেবিলে আপনার জন্য বিরিয়ানি রাখা আছে, খেয়ে নিন। ভয় পাবেন না আমাকে, আমি আপনাকে বিরক্ত করব না। বাসায় কেউ নেই, তাই বুঝতে পারছি আপনার মনের কথা। বিশ্বাস রাখুন, কেউ আর না আসা পর্যন্ত আপনাকে বিরক্ত করবো না, অস্বস্তিতে ফেলবো না, প্রমিস। মেসেজটা পড়লো চৈতালি। হুট করে লোকটাকে সামান্যতম ভালো লাগতে শুরু করলো। ঠোঁটকাটা সত্ত্বেও ভালো মানুষের কাতারে রাখাই যায়। যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মেসেজের উত্তর দিল, ঠিক আছে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। চৈতালি নিচে নেমে আসলো। খাবার টেবিলে বিরিয়ানির প্যাকেট, সেই সাথে ছোট্ট একটা চিরকুট। শুনেছি ব্রয়লার মুরগি খেতে পারেন না, সেই জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসলাম। দেখেছেন কত কেয়ার করি, তবু আপনার মন পাচ্ছি না।
আমার মতো কেয়ারিং সঙ্গে আপনি কখনোই পাবেন না ম্যাম। আমাকে নিয়ে একটু ভেবে দেখতে পারেন। বদমেজাজি হলেও মানুষ, আমি খারাপ নই। বান্ধবীদের কাছে বুক ফুলিয়ে বলতে পারবেন জিতছি। চৈতালি লাজুক হাসলো। পুরোটা বিরিয়ানি শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো সে। আর চোখে খুঁজলো অক্ষরকে, কিন্তু দেখতে পেল না। পর্দার আড়ালে দাঁড়িয়েছিল অক্ষর। চৈতালিকে অস্বস্তিতে ফেলবে না বলেই সামনে আসেনি, তবে লুকিয়ে থেকে দেখেছে প্রেয়সীর ঠোঁটের লাজুক হাসি। আজ আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মেঘের কুরুম কুরুম শব্দে কেঁপে উঠছে চৈতালি। ছোট থাকতে একবার তাদের বাসের বাড়ির শুভ ভাইয়া বজ্রপাতে মারা যায়। সেদিনের পর থেকেই তার বজ্রপাতে ভয়। বৃষ্টি হলেই মায়ের আঁচল ধরে বসে থাকতো। যতবার বজ্রপাতের শব্দ কানে আসতো মাকে জড়িয়ে ধরে বলতো, মা বজ্রপাত কি ঘরের ভিতর পড়ে? মা আমরা যদি এখন বজ্রপাতে মারা যাই তাহলে খুব কষ্ট হবে। মেয়ের ছেলে মানুষের কথাবার্তা শুনে চয়নের মা বলতেন, শোন মা, মৃত্যু যখন যার সামনে হাজির হবে তখন কেউ তাকে বাঁচাতে পারবে না। জন্ম হয়েছে সেজন্য একদিন না একদিন মরতে হবে। মৃত্যুকে ভয় না পেয়ে সবসময় মনে রাখবি, মৃত্যু তো চারিদিকে ঘুরঘুর করছে, ভালো কাজের মাধ্যমে নিজেকে গড়ে তুলবে। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে চৈতালির। ঝুমুর কিংবা চয়ন থাকলে আজ সারা রাত তাদের সাথে থাকতো। চয়ন ঝুমুরকে বলেছে চৈতালির বজ্রপাতে ভয়। দরজা জানালা বন্ধ করে গায়ে কম্বল জড়িয়ে বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে সে। এরই মাঝে মুঠোফোনের শব্দ কানে বাজতে দেখলো চয়ন ফোন দিয়েছে। ফোন রিসিভ করে কেঁদে কেটে একাকার চৈতি। চয়ন দ্রুত বলতে লাগলো, বোন আমার কান্না করিস না, আমি এক্ষুনি চলে আসবো। 3-4 ঘন্টা কষ্ট করে বোন, ভয় পাবে না। বজ্রপাত রুমের ভিতরে আসতে পারবে না বোকা মেয়ে। এই ঝড় বৃষ্টিতে ভাইয়ের আসার কথা শুনে আরো ভয় পেলে চৈতালি। যদি ভাইয়ের কিছু হয়ে যায়? ভয়ত কণ্ঠে বলল, তোমার আসতে হবে না ভাইয়া, তুমি কিন্তু এই বৃষ্টিতে ভুলেও রুম থেকে বের হবে না, তাহলে আমি আরো ভয় পাবো। চয়ন কিছু বলল না। সত্যি বলতে আজকের আবহাওয়া প্রচুর খারাপ। হুট করে বিকাল থেকে পুরো আকাশ কালো রঙে পরিণত হয়েছে। কথা নেই বার্তা নেই, হুট করে বৃষ্টির আগমন। রুম থেকে বের হওয়ায় দেয়, তবুও ফোনকে অভয় দিয়ে বলল, ফোন করবি না, আমি লাইনে থাকবো, আমার সাথে কথা বল, দেখবি আমি মনে হবে আমি তোর সাথে আছি। ওকে ভাইয়া। ঝড়ের গতি বাড়ছে এবং কমছে না। দূরে দুটো গাছ ভেঙে পড়ে আছে। চৈতালির কানে শব্দ আসতেই চেপে ধরল কানটা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো। পুরো রুমে অন্ধকার বাসা তৈরি করেছে। শক্তপোক্ত মেয়েটি হুট করে কেমন ভীতু হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এদিকে ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া বন্ধ হলো ফোন। চৈতালি এখন দিশেহারা, কি করবে বুঝে উঠতে পারছে না সে। হুট করেই দরজার শব্দে সেদিকে দৌড় দিল। ফোনে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে অক্ষর। চৈতালি ভীতু মুখশ্রী, এলোমেলো চুল, অশ্রুতের টইটুম্ব নয়ন, কাঁপা ঠোঁট। এক মুহূর্তের জন্য আঘাত আনলো অক্ষরের হৃদয়। চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলল, গিয়ে বিছানায় বসুন, আমি ওই চেয়ারে বসে আছি, ভয় পাওয়ার কারণে। চৈতালির মনে হলো সে ভরসার হাত পেয়েছে। ভদ্র মেয়ের মতো কম্বল গায়ে জড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। অক্ষর তখন চেয়ার নিয়ে তারই দিকে মুখ করে বসেছে। ফোনের টর্চ লাইটের আলো অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল হচ্ছে পিনপর নীরবতা। মেঘের কুরুম শব্দ ভেসে উঠছে বারবার। বিছানার চাদর খামচিয়ে ধরে বসেছে চৈতালি। হৃৎপিণ্ডে ধুকপুক শব্দ বেরিয়ে চলেছে। অক্ষর তখনও মাথা নিচু করে নির্বিকার ভঙ্গিতে বসা। সবল মনের মেয়েটিকে দুর্বল দেখতে তার ভালো লাগছে না। মনে পড়ে 4 বছর আগের অতীত। রাত তখন প্রায় 1টা। বৃষ্টিতে জড়সড় হয়ে চৈতালির গ্রামের বাড়িতে গিয়েছিল অক্ষর। চৈতালির মা জরুরি তলবে ডেকেছিল অক্ষরকে। কাজের চাপে সন্ধ্যায় যাত্রা দেওয়ার ফলে রাত হয় গ্রামে পৌঁছাতে। সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার। শ্রাবণের মেঘ তখন আকাশে উড়ে বেড়াচ্ছে। অন্ধকার হতে না হতেই আধার ঘনিয়ে বৃষ্টিতে তাণ্ডব শুরু হয়। তখন পুরো কাক ভেজা হয়ে চৈতালির বাসার সামনে দাঁড়ায়। পুরো বাড়িতে 2 জন মানুষ, চৈতালি এবং তার মা। ক্লান্ত চেহারায় দরজার শব্দ করতেই হারিকেন হাতে নিয়ে দরজা খুলে চয়নের মা। অক্ষরকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে চমৎকার হাসি ফুটিয়ে বলে, বাবা তুমি এসেছো? তাড়াতাড়ি ঘরে আসো, ভিজে কাঠ ভেজা হয়ে গেছো, জ্বর আসবে। অক্ষর ঘরের ভিতর প্রবেশ করে। শুনতে পায় এক রমণীর আর্তনাদ। কৌতূহলবশত প্রশ্ন করে, চৈতি কাঁদছেন কেন? মুখে হতাশার ছাপ স্পষ্ট। অরুণ সুরে বলে, আমার মেয়ে মেঘের শব্দে ভয় পায়। গ্রামের এক ছেলে বজ্রপাতে মারা যাবার পর থেকেই ওর মনে ভয় প্রবেশ করেছে। ঠোঁট সরু করে ওহ শব্দ উচ্চারণ করে অক্ষর। তারপর বলে, আমাকে জরুরি টাকার কারণ আন্টি। তুমি জামা কাপড় বদলাও, পরে বলছি।
চয়নের তোলা নতুন জামা কাপড় রয়েছে বাড়িতে। ভিজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি ও শার্ট পরে জড়িয়ে চয়নের রুমে বসে আছে অক্ষর। লুঙ্গি জিনিসটা বড্ড অসহ্য। হাই হতাশ অস্বস্তি মিলিয়ে কাবু অক্ষর। রুম থেকে বের হয়ে দৃষ্টি পড়ল পাশের রুমে ছোট্ট একটি মেয়ে মাকে জড়িয়ে বসে আছে। কান্নার কারণে কাজের লেপ্টে একাকার, ঠোঁটজোড়া কাঁপছে দ্রুত গতিতে। কাঁপা ঠোঁটে মাকে বলছে, তুমি আমায় একা রেখে যেও। অক্ষর খেয়াল করলো হারিকেনের মৃদু আলোতে মেয়েটি সত্য ফুটন্ত গোলাপের মতো লাগছে তাকে। ল্যাপটানো কাজলে আঁকি পল্লব একদম নিষ্পাপ শিশু সুলভ। আদলে রয়েছে আদর আদর ভাব। মনকে ধমকে উঠল অক্ষর। মেয়েটির বয়স কম অক্ষর, তোর ছোট ভাইয়ের থেকেও কম। অক্ষরকে দাঁড়িয়ে থাকতে দেখে চয়নের মা মেয়ের মুখের দিকে তাকালো। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আলতোভাবে বিছানায় শুয়ে দিয়ে অক্ষর সামনে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে বলল, তোমার খুব কষ্ট হয়েছে বাবা, বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলো, অনেকদিন ধরে পাড়ার কিছু বাজে ছেলে মেয়েটাকে বিরক্ত করছে। আমরা মা মেয়ে একা থাকি, সেই জন্য দুর্বল পেয়ে আমাদের সমাজ আমাদের পিছনে পড়েছে। আজ সকালে বিদ্যুতের তার কেটে দিয়েছে, ঘরের চালে পাথর ছুঁড়ে মারছে। এলাকার মেম্বারের ছেলে, সেই জন্য কিছু বলতে পারছি না। বাবা, তুমি যদি একটু সাহায্য করতে। ছেলেটির নাম ইমন। সেদিনের পর আজ দ্বিতীয়বার চৈতিকে ছটফট ভীতু হতে দেখেছে অক্ষর। বলল, আপনার বয় কমেছে চৈতি? আমায় একা রেখে যাবেন না প্লিজ। আচম্বিতে ঘর কাঁপানো বজ্রপাতে চৈতালি চিৎকার করে উঠল। অক্ষরকে জড়িয়ে ধরল তাকে। মেয়েটার শরীর বেশ গরম, ভয়ে জ্বর বেঁধেছে। মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হবে না চৈতি, আমি। অস্পষ্ট ভাষায় চৈতালি বলল, অক্ষরের হৃদযন্ত্রে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। এই প্রথম কোনো রমণীকে খুব কাছ থেকে আলিঙ্গন করে রেখেছে সে। রমণীর ভয়ার্ত হৃদয়ের ধুকপুকানি শব্দ অনুভব করতে পারছে। আচ্ছা, যদি এমন হতো মেয়েটা আজ তার হৃদয়ের গভীরতা বুঝতে পারত। যদি বুঝতেই পারত, তাহলে জীবনেও ছিঁড়ে যাবার নাম মুখে আনতে পারত না। বৃষ্টির তাণ্ডব শেষ হতে চলল। রাতের ভয়ঙ্কর তাণ্ডবের পর শুরু হবে রঙিনময় আলো। শেষ হবে কিছু অনুভূতির সুন্দর মুহূর্ত। প্রেয়সীকে বুকে ঠাঁই দেওয়ার মতো সময় কি আরো আসবে জানা নেই অক্ষরের, তবুও মনে মনে বলছে, আবার অসুখ বর্ষা। কোনো এক সময় শুনতে চাই প্রেয়সীর হৃদপিণ্ডের ধুকপুক ধুকপুক শব্দ। হৃদস্পন্দনের হাহাকার বাড়ি দিতে চাই দ্বিগুণ গতিতে। মাঝে মধ্যে ছুঁয়ে দিতে চাই বয়ার্থ মুখশ্রী। ঘুমিয়ে পড়েছে চৈতি। আগুন গরম শরীরে ক্লান্ত দেখাচ্ছে ভীষণ। জলপট্টি দিয়ে জেগে আছে অক্ষর। হঠাৎ অনৈতিক একটি কাজ করে বসল সে। অনুমতি ছাড়াই ঘুমিয়ে থাকা মেয়েটির ললাটে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। অক্ষর বুঝল সে ভুল করেছে। ঘুমন্ত চৈতির অগোচরে প্রমিস ভঙ্গ করেছে। অপরাধবোধ মুখশ্রী এলোমেলো হয়েছে তার মন। চৈতি যদি বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই অসভ্য লোক ভাববে। ভালোবাসার বিনিময়ে তখন তিক্ততার সৃষ্টি হবে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, আমায় ক্ষমা করবেন চৈতি, আমি নিজেরও জানতে আপনার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছি। জলপট্টির কাপড় ভিজাবে এমন সময় চৈতি বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কথা বলল, যা অক্ষর বুঝল না। ভোরের আলো ফুটেছে, রোদের তেজ কম। আকাশটা আজও মেঘলা। বৃষ্টি নামবে নামবে ভাব। আম গাছে মুকুল ধরেছে। এখনকার বৃষ্টি মুকুলের জন্য শুভময় নয়, নষ্ট হবার আশঙ্কা। অক্ষর নিঃশব্দে রুম থেকে বের হলো। চৈতি তখনও ঘুমে বিভোর। নিজ রুমে এসেই হাত মুখ ধুয়ে চলল কিচেন রুমে। ঝালঝাল কিছু বানাবে সে। বেশিরভাগ একা থাকার কারণে টুকটাক রান্নাবান্না জানে অক্ষর। তাই তো সহজেই চৈতির জন্য ভেজিটেবল স্যুপ এবং নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে ফেলল। চৈতি ঘুম থেকে ওঠার অপেক্ষা শুধু। ঘুম ভাঙল চৈতির। জ্বরে ভোগার ফলে শরীর বেশ ক্লান্ত। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো সাইড টেবিলে বাটিতে পানি, তার সাথে রয়েছে রুমাল। মুহূর্তে বুঝে গেল কাজটা অক্ষর করেছে। মনে মনে লজ্জারে বাসা বাঁধল যে লোকটা সারা রাত এখানে ছিল, তার সেবা করেছিল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো সে। অক্ষণ তখন ল্যাপটপ নিয়ে বিজি। চৈতিকে দেখা মাত্র ওই চোখ জোড়া ল্যাপটপের দিক থেকে নিক্ষেপ করে জিজ্ঞেস করল, শরীর কেমন এখন? জি ভালো। আপনি গত রাত আমার রুমে ছিলেন? অক্ষর নির্বিকার ভঙ্গিতে দেখালো। দম নিয়ে বলল, ভয় পাচ্ছিলাম, সেজন্য থাকতে হয়েছে। আপনি জানতেন আমি বজ্রপাতের শব্দে ভয় পাই? আপনার মা বলেছে। মায়ের সাথে যোগাযোগ কিভাবে হলো আপনার? অক্ষর চোখ তুলে তাকালো। শান্ত কণ্ঠে উত্তর দিল, এখন আপাতত জানার দরকার নেই, জানতে পারলে কষ্ট আপনারই হবে। লাভ কি বলুন, অযথা কষ্ট পাওয়ার থেকে তো ভালো আপনার ভেজিটেবল স্যুপ বানিয়ে খেয়ে নিন। রিভিউ দিবেন আমার রান্নার হাত কেমন। চৈতি কথা ভালো না। খাবার টেবিলে বসে বাটিতে থাকা স্যুপ খেতে লাগলো সে। আর চোখে দেখলো অক্ষরকে এখনো নির্বিকার ভাবে ল্যাপটপে কাজ করছে।
লোকটার ল্যাপটপে এত কিসের কাজ সে জানে না, তবে মাঝে মাঝে মনে হয় জীবনের সবটুকু সময় শুধু ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ। ল্যাপটপ তার প্রথম বউ, এখন ল্যাপটপের সতীন বানানো তার পিছনে উঠে পড়ে লেগেছে। চয়নরা চলে এসেছে, সারা রাত ঘুম হয়নি চয়নের। বোনের চিন্তায় পাগল হবার উপক্রম সে। এক প্রকার বাধ্য হয়েই কেবল ফোন দিয়ে অক্ষরকে। অক্ষর জানালেও রাতে চৈতির জ্বর এসেছে, তাই তো সকাল হতে না হতেই বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে সে। ভাই ভাবিকে দেখে অবাক হওয়া গলায় চৈতি বলে, তোমাদের তো কিছুদিন থাকার কথা ছিল, গতকাল গেলে আবার আজকেই চলে আসলে। বোনকে বুকে জড়িয়ে ধরে বলল চয়ন। ঝুমুর তখন কপট রাগ দেখিয়ে বলল, চৈতি তুমি ভাবলে কি করে? তোমার অসুস্থতার কথা শুনে আমরা আসবো না? আমরা বুঝি তোমার কেউ নই? হেসে উঠল চৈতি। হঠাৎ মনে পড়ল অতীতের গোপন কথা, প্রশ্ন করল, ভাইয়া, মা যখন বেঁচে ছিল তখন তুমি কেন আমায় খোঁজ নাওনি? ফোন দেওয়ার পরেও রিসিভ করনি, তখন বুঝি তোমার কেউ ছিলাম না? কষ্টে পাথর জমল চয়নের। আর চোখে দেখলো অক্ষরকে। ঈর্ষা জন্মালো মনে, বলল, কিছু মানুষ আছে যারা দেখতে ভদ্র কিন্তু মনের ভিতরে রয়েছে শয়তানের কারখানা, সেজন্যই আমি তোদের সাথে এই যোগাযোগ রাখিনি। অক্ষর কানে কথাটা বাজতেই হেসে উঠল। চয়ন মুখ বুঝে সহ্য করে নিল সেই হাসি। নীরবেই ঘটল দুজনের যুদ্ধ, কিন্তু ঝুমুর কিংবা চৈতি এই খুনাক্ষরও টের পেল না নীরব যুদ্ধের পরিণতি। পরপর 2 দিন সময় অতিবাহিত হলো। চৈতি এখন সুস্থ, আজ থেকে তার ইনকোর্স পরীক্ষা। সকল প্রস্তুতি নেওয়াও শেষ। অনেকে বলে ইনকোর্স পরীক্ষা নাকি কিছু না, কিন্তু চৈতির মনে হয় জীবনে আসা যত পরীক্ষা সবগুলোই গুরুত্ব সহকারে সাদরে গ্রহণ করা উচিত। পড়তে যেহেতু হবে, তাহলে হারাফেলা কিসে? রিক্সার জন্য দাঁড়িয়ে আছে সে। চয়নের আজকাল কাজের চাপ খুব বেশি। সকাল সকাল বাসা থেকে বের হয়ে ফিরে অনেক রাতে। ভাই বোনদের মাঝে 2 দিন ধরে দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ। ম্যাম চাইলে আপনার বাইকে উঠতে পারে। পটানোর চেষ্টা করছেন আবার? যে পটার সে এমনি পটবে, চেষ্টা করার প্রয়োজন নেই। একরোখা মানুষের তেরা জবাব। আপনি আরেকটু সামনে বসুন, আর হ্যাঁ, বাইক ধীরে ধীরে চালাবেন, আমি ভয়। আজ সূর্য মামা কোন দিক থেকে ইয়ার কি করছেন? থাক, উঠবো না। উঠেছে? আপনার সাথে আমার ইয়ার্কি সম্পর্ক? ইয়ার্কি না হলে চলে? আমার পরীক্ষা দেরি হয়ে যাবে। অক্ষরে বাইকে বসলো চৈতালি। ঠোঁটে লাজুক হাসি, চোখে মুখে উৎফুল্লতা। পাউডারে স্পর্শ করা পাগল করে দিচ্ছে অক্ষরকে। চৈতির লাজুক হাসি আরেকটু বাড়ানোর জন্য বলে ওঠে, মনে হচ্ছে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার কি মনে হচ্ছে বরের সাথে ঘোরাঘুরি করছে? বাজে বকলে বাইক থেকে নেমে যাও। তাই বুঝি? হৃদয়ের রংধনু 7 রঙা ছবি এঁকেছে, এখন শুধু আমার বাড়িতে পা রাখার অপেক্ষা। চৈতি চুপ করে রইল। অক্ষরের কথাগুলো আজ ভীষণ রকমের ভালো লাগছে। দিনকে দিন লোকটির ব্যবহারে অবাক হয় সে। কখনো রহস্যময় পুরুষ, কোনো বা ঠোঁট কাটা, গম্ভীর, জেদি, রাগী। তবে আরেকটি রূপেও সে বিমোহিত হয়েছে। লোকটি ভালোবাসতে পারে, ভীষণভাবে ভালোবাসতে পারে। সেদিনের রাতের পর থেকে চৈতির মন মজেছে একজনের ভালোবাসায়। সে একজন হলো অক্ষর। বাইক এসে থামলো ভার্সিটির সামনে। চৈতি বাইক থেকে নেমে হাঁটা দিল। পিছন থেকে অক্ষর বলে উঠল, ভালোবাসি বললেন না তো ম্যাম? ভালোবাসি এত সহজ নয় সাহেব, ধৈর্য ধরতে হয়। তাছাড়া আপনার মাঝে প্রেম ভাব খুব কম। প্রথমে প্রেমিক হওয়ার চেষ্টা করুন, তারপর না হয় খাঁটি প্রেমিক আমি বানাবো। একবার ভালোবাসি বলেই দেখুন না, আমার মতো কাটি প্রেমিক আপনি খুঁজেও পাবেন না।